গিয়েশ ভাই একটা বিষয় বলবেন যে আওয়ামী লীগ এখনো আসতে পারে, যে দল হিসেবে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার করা উচিত, কিংবা যে দলের মানে সমর্থনের কারণে শেখ হাসিনা ফেসিবাদী হয়ে উঠেছিল, যারা বাংলাদেশে আছে, আনিস ভাই বলছেন যে এখনো আওয়ামী লীগ আছে, তাদের পক্ষ থেকে কি একটা ক্ষমা চাওয়া উচিত না? অবশ্যই অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। সেটাই প্রথমে বলেছিলাম যে যারা ভুল করে সেটা যদি সে না বুঝতে পারে, তাহলে তো সেই কাজটা আবারও করবে, আর তা দ্বিগুণ করে ফেলবে। কারণ তারা মনে করে যে, তারা যদি মনে করে আমাদের উপরে অন্যায় করা হচ্ছে, আমরা তো ভুল করিনি, অত্যাচার করিনি, র্যাব আমরা বা ক্রসফায়ার করিনি, আমরা আয়নাঘর করিনি। অনেক আওয়ামী লীগের মনে করে আয়নাঘর একটা ভুয়া, অনেক আওয়ামী লীগের মনে করে যে ক্রসফায়ার ভুয়া, বুঝছেন না? তো এগুলি তো যখন মনে করবে এবং এবং তখন তারা আবার ক্ষমতায় আসলে বা আসার জন্য তারা দ্বিগুণ প্রচেষ্টা চালাবে। কিন্তু যেটা নাকি আমি বলতে চাচ্ছি যে পিআরের ব্যাপারে, পিআর পদ্ধতিতে তাদের আসার সুযোগ আছে। এবার যদি না আসে, আগামীতে আসবে। এবার হয়তো ধানমন্ডিতে একজন হয়তো দাঁড়াবে বা নাও যেতে পারে, কিন্তু সারা বাংলাদেশে তাদের অনেক মানে আপনি বললেন অনেক সমর্থন আছে এবং তারা দাঁড়াবে। যদি 5% ভোটও পায়, এটা কাউন্ট হবে পিআর সিস্টেমে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই আওয়ামী লীগ আবার পিআর সিস্টেমে ফিরে আসার সুযোগ আছে। এবার না আসুক, আগামীতে আসবে। আচ্ছা, এখন কোশ্চেনটা হলো যে এই পিআর সিস্টেমটা শুধু আওয়ামী লীগের ভয় না, আওয়ামী লীগের ফিরে আসবে তা না, শুধু এই ভারত ছোটো ছোটো দল যখন থাকবে সংসদে, তখন এই ছোটো ছোটো দলগুলিকে মানে ব্যবহার করবার জন্য ভারত বা বহির্বিশ্ব তখন চেষ্টা করবে যে একটা দেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য। যেমন নেপালে আপনার 10 বছরে 6 বার সরকার পতন হয়েছে। ইসরায়েলে দেখেন, ইসরায়েলে কিন্তু কোনো সরকারই 5 বছর টিকতে পারে না। অথবা তারা যখন সরকার গঠন করে, এই ছোট ছোট অনেক খারাপ দল, মানে একটা খুব উগ্রবাদী দলকে, যারা মনে করে যে মানে মুসলমানদেরকে এখনই অ্যাটম বোম ধ্বংস করে, এই ধরনের দলকে নিয়ে কিন্তু আপনার এই সরকার গঠন করে। তো সেই ক্ষেত্রে যদি কোনো দেশে, আমাদের মতো গরিব দেশে, যদি এককভাবে কোনো শক্তিশালী মানে একটা স্টেটমেন্ট না থাকে, জাতীয় সরকার না থাকে, জাতীয় নেতা না থাকে, তাহলে কিন্তু আপনার এই একটা অরাজকতা সৃষ্টি হবে। যেমন এই দেখেন 1 বছরে আজকে দেশটাকে এত খারাপের দিকে যাচ্ছে কেন? কারণ কেউ কারো কথা মানছে না। এই দেখেন এতগুলি দল একসাথে বসে কোনো রকম সিদ্ধান্তে আসতে পারে না। তো সেই কারণে সংসদে গিয়ে পিআর সিস্টেমে যদি তারা সংসদে যায় এই ছোটো ছোটো দলগুলি নিয়ে, তাহলে তারা তখন মানামানি করবে। যেমন পিআর সিস্টেমে আজকে দেখেন ইসলামিক দলগুলি এক হয়েছে, কিন্তু এই দলগুলির মধ্যে কিন্তু অনেক বিভাজন আছে। এক দল আরেক দলকে কাফের বলে, মুশরিক বলে এবং মাজার পূজারি বলে। তো দ্যাট মিন এই একসাথে বসে না। কিন্তু এখন তারা মানে এই ক্ষমতায় যাবার জন্যে বা আসন পাবার জন্য এক হয়েছে। কিন্তু তারা যখন ক্ষমতায় যাবে অথবা তারা যখন সংসদে যাবে, এই দলগুলি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মানে তাদের নীতি আদর্শ, এই আদর্শ থেকে তারা কিন্তু বিচ্যুত হচ্ছে না। তখন এই সংসদে হবে একটা কুরুক্ষেত্র। সেই কারণে আমি বলবো যে এই পিআর সিস্টেমটা আমরা মনে করি এটা ভালো সিস্টেম না বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের মানুষ এটা এখনও বুঝেও না। এবং আমি ভোট দিব যাকে, সে কিন্তু আমার এমপি হচ্ছে না। এমপি দল সিদ্ধান্ত নেবে কাকে এমপি করবে, এবং দল তখন একনায়কতান্ত্রিক হয়ে যাবে। দল তখন যে আমি যদি 20 কোটি টাকা দিই, আমাকে এমপি করবে, মানে এই ছোটো ছোটো দলগুলো। তো সেক্ষেত্রে ছোটো ছোটো দলগুলো কিন্তু বড় দল করবে না। না, বড় দলগুলি তো শুনেন, বড় দলের তো বেশি বড় দলগুলি তো সারা বাংলাদেশে আপনার তাদের কিন্তু একটা মানে গ্রহণযোগ্যতা আছে, বা ম্যাক্সিমাম ভোট তারাই পাবে, কারণ মানে আসন তারা পাবে বড় দলগুলি। কিন্তু ছোটো ছোটো দলগুলি কী হবে? মনে করেন একটা 5টা আসন পেল, সেই 5টা আসনের জন্য তো সে মানে কাকে দিবে 5টা আসন? বুঝছেন ঘটনা কি? আর যদি বিএনপি মনে করেন যদি 200 আসন পায়, তো সমস্যা নেই। আপনি ওটা পিআর বললেন, এইটার কথা বলেন যে বাংলাদেশে এখন পর্যন্ত পিআর মামলা বাণিজ্য, সিস্টেমটা এখন হামলা করা এবং না, বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে, সরকারের ব্যর্থতা আছে। এখন কিন্তু বড় সমস্যা হলো পিআর। যেখানে জামাত কিন্তু এখন হুমকি দিচ্ছে নির্বাচনকে বানচাল করবার জন্য। কারণ নির্বাচন যদি বানচাল হয় বা দীর্ঘায়িত হয়, তাদের লাভ। কারণ তারা এখন তদ্বির বাণিজ্য বা এনসিপি তদ্বির বাণিজ্যের মধ্যে জড়িত। জামাত যে সমস্ত সংগঠনের সাথে আছে, যে সমস্ত ব্যাংক যারা তারা দখল করে আছে, সেই ব্যাংকে জামাতের লোক ছাড়া কিন্তু অন্য মতাদর্শের লোক নিচ্ছে না। অতএব সেই ক্ষেত্রে আমি বলবো যে এনসিপি জামাত চাচ্ছে না যে দ্রুত নির্বাচন হোক, এবং দ্রুত নির্বাচন না হওয়ার কারণে আমাদের আজকে আনিস ভাই যে কথাগুলি বললেন যে দেশের যে অবস্থা, সেটা কিন্তু আজকে বাস্তব সত্য। তো সেই কারণে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের মানে এটা কিন্তু আমাদের দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন কোনো রকম রিভেঞ্জ নেওয়া যাবে না। এবং দেখেন 3 দিন ক্ষমতায় ছিল না কেউ, অভ্যুত্থানের পর 3 দিন, এবং আমাদের তারেক রহমান সাহেব বলেছেন কোনো রকম হামলা করা যাবে না, এবং যদি কেউ জড়িত থাকে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এবং
অনেক বিএনপি নেতাকে কিন্তু এভাবে শোকেস করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে। এবং আমি যখন 14 বছর পরে আমেরিকা থেকে যখন নিউ ইয়র্কে আসলাম, আমাকেও নির্দেশ দেওয়া হয়েছে যে গাড়ি বহর নিয়ে মানে যেন এলাকায় না যায়। ঢাকায় আসলেন তো? হ্যাঁ, ঢাকা যেন না যায় এলাকায় গাড়ি বহর নিয়ে। অর্থাৎ আমি যে একটা শোডাউন করবো, সেই শোডাউনের মধ্যে আমার সংঘাত হতে পারে, শোডাউনের মধ্যে আমাকে মানে একটা সিনকেট হতে পারে, বা আমি এলাকায় দেখালাম যে আমি সামথিং, এটা কিন্তু নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে তা না হলে কিন্তু আরও অনেক কিছু হতো। কারণ আপনি মনে করেন 15 বছরে বিএনপি যে অত্যাচারটা সহ্য করেছে, আপনার লক্ষ লক্ষ মামলা, এবং তারা বাড়িতে থাকতে পারেনি, ব্যবসাগুলি ধ্বংস করে দিয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, সব কিছু মিলে কিন্তু বিএনপি এই 15 বছর সাফার করেছে। এবং বিএনপি সাফার করেছে বলেই আপনার এই জনগণকে কিন্তু ঐক্যবদ্ধ রেখেছে কি আমাদের এই তারেক রহমান সাহেব। এই জুলাই বিপ্লবটা কিন্তু একদিনে হয়নি, 2 দিনে কিন্তু এই 2 মাসে কোনো বিপ্লব হয় না। সর্বস্তরের মানুষ, রিক্সাতে চালক থেকে শুরু করে, ভ্যান গাড়ি থেকে শুরু করে, ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবক, সমস্ত দল এক হয়ে কিন্তু এই সরকারের বিরুদ্ধে নেমেছে। অতএব এই সরকারকে যে এই জনগণকে যে ঐক্যবদ্ধ করবার জন্য কিন্তু তারেক রহমান সাহেব একটা ভূমিকা রেখেছেন।